ঋষভের কথা শুনে হৃদ আর এক সেকেন্ডও নষ্ট না করে তড়িঘড়ি করে ডাক্তারকে কল দিল। এদিকে মিহি ইয়াশফার হাতটা নিয়ে হালকা করে মালিশ করে দিতে গেল, কিন্তু হাত ছোঁয়াতেই ইয়াশফা আরো জোরে চিৎকার করে উঠল। হৃদ আর মাথা ঠিক রাখতে পারছে না। ও বেশ ভালো করেই বুঝতে পারছে তার এই গুণধর ছেলে মেয়েটাকে এভাবে আঘাত দিয়েছে। হৃদ রাগে কটমট করে ঋষভকে বলল, আমার মেয়ের যদি কিছু হয় রিস, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। হৃদ রায়হান চৌধুরী যেমন ভালো করে কথা বলতে জানে, তেমন আবার কলিজা টেনে ছিঁড়েও ফেলতে জানে। আমি কোনো ছেলে মেয়ে দেখবো না, অনেক সুযোগ দিয়েছি। আর না, মাইন্ড ইট। ঋষভ হাত মুষ্টিবদ্ধ করে নিল, কোনো কথা বলল না। পরিস্থিতি খারাপ দেখে মিহি চিৎকার করে তিথিদের ডাকলো। মিহির গলার আওয়াজ পেয়ে রুমের মধ্যে সবাই হুড়মুড় করে ছুটে আসলো। রাহা, তিথি, রুহি আর মুগ্ধ। মুগ্ধ রুমে ঢুকে এক ছুটে সেই ইয়াশফার পাশে বসে পড়ল। মুগ্ধর সাথে ইয়াশফার সম্পর্কটা বেশ ভালোই ছিল, যদিও তারা খুব একটা কথা বলতো না। কিন্তু মুগ্ধকে ইয়াশফার এত কাছে বসতে দেখে ঋষভের কেমন যেন লাগলো। ও একটানে ইয়াশফাকে নিজের সাথে আরো জড়িয়ে নিল। মুগ্ধর দিক থেকে ঘুরিয়ে অন্যদিকে মুখ করে দিল। ইয়াশফা তখনও ব্যথায় একটানা গোঙাচ্ছে। সবার মুখেই চিন্তার ছাপ। পরিবারে যেন একের পর এক বিপদ লেগেই আছে, কোথাও কোনো শান্তি নেই। এর মধ্যেই ডাক্তার রুমে এসে ঢুকলেন। ডক্টর ইয়াশফার পাশে গিয়ে বসলেন। তিনি বেশ সাবধানে ইয়াশফার হাতটা নিজের হাতে তুলে নিলেন। এরপর মচকানো জায়গাটা বোঝার জন্য যেই না একটু চাপ দিয়েছেন, অমনি ইয়াশফা ব্যথার চোটে জোরে একটা চিৎকার দিল। ইয়াশফার চিৎকার শুনে ঋষভের মাথা গরম হয়ে গেল। ও নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ডাক্তারকে এক প্রকার ধমক দিয়েই বলে উঠল, আস্তে ধরুন, দেখছেন না ও ব্যথা পাচ্ছে। ঋষভের অমন ধমক শুনে ডাক্তার একটু ভড়কে গেলেন। তিনি চশমাটা নাকের ওপর ঠিক করে নিয়ে ঋষভের দিকে তাকালেন। তারপর বেশ সাবধানে আর নরম হাতে ইয়াশফার হাতটা আবার পরীক্ষা করলেন। বেশ কিছুক্ষণ দেখার পর ডাক্তার হৃদ আর মিহির দিকে ঘুরে দাঁড়ালেন। ডাক্তার বললেন, ভয়ের কিছু নেই, হাড় ভাঙেনি, আসলে হুট করে টান লাগায় রোগে প্রচণ্ড চোট লেগেছে। হাতটা বেশ ভালো রকম মচকে গেছে। আমি একটা ব্যথার মলম আর কিছু ওষুধ লিখে দিচ্ছি। এগুলো নিয়ম করে খাওয়ালে আর মলমটা দিনে 2-3 বার হালকা হাতে লাগিয়ে দিলে 4-5 দিনের মধ্যে ব্যথা একদম কমে যাবে। তবে হ্যাঁ, এই কয়েকটা দিন হাতটা একদম নড়াচড়া করা যাবে না, পুরোপুরি বিশ্রামে রাখতে হবে। ডাক্তারবাবু প্রেসক্রিপশনটা হৃদের হাতে দিয়ে বিদায় নিলেন। মুগ্ধ ডক্টরকে এগিয়ে দিতে রুমের বাইরে গেল। ডাক্তার চলে যেতে রুমে এক থমথমে নীরবতা নেমে এলো। কেউ কিছু বুঝে ওঠার আগে হৃদ হনহন করে হেঁটে সোজা আলমারির দিকে এগিয়ে গেল। আলমারি খুলে কোনো কথা না বলে ইয়াশফার জামা কাপড় বের করে একটা ট্রাভেল ব্যাগে গোছাতে শুরু করলো। ঋষভ বিছানায় বসে স্থির চোখে হৃদের এই কাণ্ড দেখছিল। মিহি হৃদের পাশে গিয়ে হাত ধরে বলল, কি হয়েছে পচালো? এইসব করছো কেন? মিহির কথা শেষ হতে না হতেই হৃদ সবার সামনে মিহিকে অনেক জোরে একটা ধমক দিয়ে উঠল। একদম চোখ, একটাও কথা বলবে না কেউ। আমি যা করছি আমাকে করতে দাও। এর মধ্যে কেউ বাধা দিতে আসলে একদম খবর আছে বলে দিলাম। হৃদের গলার আওয়াজ শুনে মিহি আর কিছু বলার সাহস পেল না। লোকটা যে এই মুহূর্তে কতটা রেগে আছে তা হৃদের লাল হয়ে যাওয়া চোখ মুখ দুটো দেখেই বোঝা যাচ্ছে। রাহা, তিথি, রুহি আর মুগ্ধ সবাই একদম কাঠের পুতুলের মতো চুপচাপ দাঁড়িয়ে হৃদের কাণ্ড দেখছিল। হৃদ ঝড়ের গতিতে ব্যাগ গোছানো শেষ করলো। তারপর ব্যাগটা এনে ইয়াশফার বাপের কাছে টেবিলের উপর রাখলো। এরপর সে আলতো করে ইয়াশফার পাশে বসলো। ইয়াশফার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘরের সবার দিকে তাকিয়ে বিশেষ করে ঋষভকে শুনিয়ে কড়া গলায় বলল, আমি মেয়েটাকে ওই অসভ্যটার কাছে আর রাখবো না। এর কাছে থাকলে ও আমার মেয়েকে কোনোদিনও ভালো রাখতে পারবে না। ও একটা আস্ত সাইকো। হৃদ একটু থেমে ঋষভের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি। কাল সকালেই আমি আইটেম বোমকে ওর বাপের বাড়ি রেখে আসবো। ও গ্রামে শান্তিতে থাকবে। ঋষভের চোয়াল দুটো শক্ত হয়ে এলো। ঋষভ কোনো কথা না বলেই ধূপধাপ পা ফেলে ঘর থেকে বের হয়ে গেল। যাওয়ার আগে দরজার পাশের টেবিলটা এক ধাক্কায় ফেলে দিল। টেবিল পড়ার বিকট শব্দে ঘরের সবাই চমকে উঠল। মিহি আর স্থির থাকতে পারল না। ঋষভের পেছন পেছন
ওর ঘরের দিকে দৌড়ালো। ঋষভ নিজের রুমে ঢুকেই মুখের ওপর দরজাটা ঠাস করে লাগিয়ে ভেতর থেকে লক করে দিল। রুমের ভেতর থেকে একের পর এক জিনিসপত্র ভাঙার শব্দ আসছে। ঋষভের ভাঙচুর করা অবশ্য বাড়ির মানুষের কাছে নতুন কিছু না। হৃদর আগে ফুঁসতে ফুঁসতে ওর দরজার সামনে আসলো। একটা আস্ত বেয়াদব ছেলে জন্ম দিয়েছে। হৃদ কড়া গলায় বলল, রিস, দরজা খোলো। এই ভাঙাচুর আর বন্ধ করো। কে শোনে কার কথা? রুমের ভেতর থেকে তখনও ধুমধাম করে জিনিসপত্র আছাড় মারার আওয়াজ আসছে। এইদিকে এই ভাঙচুরের শব্দে ইয়াসফার ঘুমটা ভেঙে গেল। এমনিতেই মচকানো হাতের ব্যথায় ওর জান বের হয়ে যাচ্ছে, তার উপর এত শোরগোল আর নিতে পারছে না। ইয়াসফা দুই হাত দিয়ে নিজের কান দুটো চেপে ধরে রাখলো। রুহি ওর এই অবস্থা দেখে ইয়াসফার পাশে এসে বসলো। আলতো করে ওর মাথায় হাত বুলিয়ে দিল। ওদিকে ঋষভের থামার কোনো নামগন্ধই নেই। ঘরের মধ্যে তাণ্ডব শুরু করে দিয়েছে। মিহি জোরে জোরে দরজায় চাপড়াতে লাগলো। বাবু, বাইরে বের হ। দেখ, মেয়েটা কিন্তু অনেক অসুস্থ, ওর অনেক কষ্ট হচ্ছে। ঋষভের কান পর্যন্ত তখনও কোনো কথাই পৌঁছাচ্ছিল না। ছেলের এমন জেদ দেখে হৃদ নিজের রাগ সামলাতে না পেরে দরজায় সজোরে একটা লাথি মারলো। মিহি এখন কাকে আটকাবে কিছুই বুঝতে পারছে না। বাপ আর ছেলে মিলে ওর জীবনটা শেষ করে দিচ্ছে। তিথি, রুহি, রাহা, মুগ্ধ সবাই ঋষভের দরজার সামনে এসে জড়ো হয়েছে। ইয়াসফা এতক্ষণ নিজের রুমেই চুপচাপ শুয়েছিল, কিন্তু ঘরের পরিস্থিতি এতটা খারাপ হতে দেখে সে আর বিছানায় শুয়ে থাকতে পারল না। গুটি গুটি পায়ে হেঁটে ঋষভের ঘরের সামনে এসে দাঁড়ালো। ইয়াসফাকে দেখে মিহি এক ছুটে ওর কাছে গেল। রিশকে একটু দরজাটা খুলতে বলো না মা। ইয়াসফা দরজার কাছে এগিয়ে গেল। নিজের ভালো হাতটা দিয়ে দরজায় আলতো করে একটা ধাক্কা দিল। শান্ত গলায় বলল, দরজাটা খুলুন, আমার খুব কষ্ট হচ্ছে। এবার মনে হয় সত্যিই মরে যাব। হঠাৎ করে ভেতরের ভাঙচুরের আওয়াজটা একদম দমে গেল। পুরো বাড়ি যেন এক সেকেন্ডে শান্ত হয়ে গেল। কারো মুখে কথা নেই, সবাই মুখ চাওয়াচাওয়ি করছে। ঋষভ আচমকা দরজা খুলে সামনে এসে দাঁড়ালো। ঋষভের দুই হাত বেয়ে টপ টপ করে রক্ত ঝরছে। দুই হাতের তালুতেই ছোট ছোট কাচের টুকরো গেঁথে আছে। এই দৃশ্য দেখে তিথি আর রুহির গা শিউরে উঠল। মিহির মনে হলো বুক থেকে কলিজাটা কেউ টেনে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। মিহি দৌড়ে গিয়ে ঋষভের রক্তাক্ত হাত দুটো চেপে ধরলো। ঋষভ মিহির দিকে তাকিয়ে একটু শান্ত হওয়ার চেষ্টা করলো। মায়ের কপালে একটা আলতো চুমো দিল। এরপর রক্তাক্ত হাত বাড়িয়ে ইয়াসফাকে এক টেনে নিজের গায়ের সাথে এনে দাঁড় করালো। ইয়াসফার অবশ্য এই রক্তারক্তি দেখে কিছুই মনে হলো না। এসব রক্ত দেখে ভয় পায় নাও। এদিকে ঋষের এমন তেড়ামি দেখে হৃদ নিজের হাত দুটো মুষ্টিবদ্ধ করে রাগ সামলানোর চেষ্টা করতে লাগলো। ইয়াসফা ঋষভেরই রুমের ভেতরের দিকে তাকিয়ে রইল। ওটাকে আর কোনো মানুষের রুম বলে চেনার উপায় নেই। গোটা ঘরে কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। মনে হচ্ছে এইমাত্র ঘরের উপর দিয়ে একটা বড়সড় ভূমিকম্প বয়ে গেছে। ঋষভ সবার সামনে নিজের হাত থেকে এক এক করে গেঁথে থাকা কাচের টুকরোগুলো টেনে বের করতে লাগলো। কাচ বের করার সাথে সাথে ফিনফিন করে তাজা রক্ত বের হতে শুরু হলো। সব কাজ বের করার পর ঋষভ রক্তাক্ত হাত দিয়ে ইয়াসফার গাল দুটো শক্ত করে চেপে ধরলো। তারপর চিৎকার করে বলল, তুই কালকে কোথাও যাবি না। ছেলের এই অবাধ্যতা দেখে হৃদ এবার মারাত্মক রেগে গেল। মামার বাড়ির আবদার নাকি? ও যা বলবে তাই হবে? হৃদ কড়া গলায় বলল, না, কালকে ইয়াসাপা গ্রামেই যাবে। হৃদের কথা শুনে ঋষভের মাথা গরম হয়ে গেল। এক ঝটকা ইয়াসফাকে কোলে তুলে নিল। তারপর ঘরের ভেতর ঢুকে সবার মুখের ওপর দরজাটা ঠাস করে লাগিয়ে দিল। ঋষভ ইয়াসফাকে বিছানায় বসালো। তারপর নিজের রক্তাক্ত হাতটা ওর গালে চেপে ধরে চোখ রাঙিয়ে বলল, কাল গ্রামে গেলে তোর পা আমি ভেঙে দেব। ইয়াসফা মুখে কিচ্ছু বলল না। ইয়াসফা মনে মনে মুখ বাঁকিয়ে বলল, শুধু তোমারই হোগা বড় জেদ আছে, আমাকেও নাই। কালকে আমি যাবই, তোর মতো বলদা পাটার সংসার করবো না। ইয়াসফা একদম চুপচাপ ঋষভের দিকে চেয়ে রইল। আর ঋষভও কেমন যেন একটা ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে ইয়াসফার দিকে। ঋষভেরই হাত থেকে তখনও টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। ঋষভ আচমকা নিজের পুরো শরীরের ভর ছেড়ে দিয়ে ইয়াসফার কাঁধে মাথা এলিয়ে দিল।
ইয়াশফা নিজের ভালো হাতটা দিয়ে ঋষভকে একটু শক্ত করে জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ এভাবেই কেটে গেল। ঘরের ভেতর একদম পিন পিনে নীরবতা। ইয়াশফা খেয়াল করলো ঋষভের কোনো সাড়া শব্দ নেই। ও আস্তে করে ডাকলো, আই বলদা পাড়া। কিন্তু কোনো উত্তর এলো না। ঋষভ ক্লান্তিতে ওখানেই ঘুমিয়ে পড়েছে। ইয়াশফা নিজের মচকানো হাতটা সামলে অনেক কষ্টে ঋষভকে টেনে টুনে বিছানায় শুয়ে দিল। এরপর গুটি গুটি পায়ে গিয়ে ঘরের দরজাটা খুলে দিল। দরজার বাইরে সবাই তখনও ওভাবেই দাঁড়িয়েছিল। দরজা খুলতেই মিহি তড়িঘড়ি করে রুমে ঢুকে দেখলো ঋষভ গভীর ঘুমে আচ্ছন্ন। ও গিয়ে ঋষভেরই মাথার কাছে বসলো। ওদিকে ইয়াশফা এক হাত দিয়েই ঘরের মেঝেতে ছড়িয়ে থাকা কাচের টুকরোগুলো আস্তে আস্তে পরিষ্কার করতে শুরু করলো। মিহি সেটা দেখে ইয়াশফার দিকে তাকিয়ে নরম গলায় বলল, তুমি এসব করতে যেও না মা। এক হাত তো এমনিতেই মুচকে আছে, অন্য হাতে আবার কাজ ফুটে যাবে। স্পেয়ানো করার দরকার নেই। তুমি নিজের ঘরে গিয়ে একটু রেস্ট নাও। মিহির কথা শুনে ইয়াশফা আর কথা বাড়ালো না, চুপচাপ নিজের ঘরের দিকে চলে গেল। যাওয়ার আগে মিহিকে বলল, ওনার হাত থেকে রক্ত পড়ছে কিন্তু একটু দেখবেন। মিহি মাথা নাড়িয়ে আচ্ছা বলল। পরের দিন সকালবেলা ইয়াশফা খাবার টেবিলে বসে আছে। ওর ঠিক পাশেই বসে শুভ্র মনের সুখে গপ গপ করে সকালের নাস্তা খাচ্ছে। হৃদ ড্রয়িং রুম থেকে হেঁটে এসে ইয়াশফার সামনে দাঁড়ালো। ইয়াশফাকে উদ্দেশ্য করে বলল, তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নাও, আমরা একটু বাইরে বের হব। ইয়াশফা মুখ ভর্তি খাবার নিয়ে একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো। কোথায় যাব বাবা? হৃদ একদম গম্ভীর মুখে জবাব দিল, গ্রাম, ওইখানে গিয়ে কয়েকটা দিন থেকে এসো, দেখবা তোমার মনটা ভালো হয়ে যাবে। হৃদের কথা শুনে মিহি রান্নাঘর থেকে এক প্রকার তেড়ে এলো। সে হৃদের সামনে এসে কোমরে হাত দিয়ে রেগে বলল, তুমি কি একদম পাগল হয়ে গেছো নাকি? কালকে রাতে ছেলেটা চোখের সামনে কি কাণ্ড করলো সেটা দেখলে না? এখন যদি তুমি আবার ইয়েশফাকে জোর করে গ্রামে পাঠাতে চাও, রিশ কিন্তু এবার আরও বড় কোনো অঘটন ঘটিয়ে বসবে। আমি এসব অশান্তি আর সহ্য করতে পারছি না। আমাকে একটু শান্তি দাও, আমি খুব ক্লান্ত। হৃদ কড়া গলায় মিহিকে ধমকে উঠে বলল, করলে করুক, ওর কথায় কি দুনিয়া চলবে নাকি? আমি অ্যাটেম বোমকে কিছুতেই ওর মতো বেয়াদবের কাছে রাখবো না, ব্যাস। কথাটা বলেই হৃদ ইয়াশফার হাত ধরে সোজা গাড়ির দিকে রওনা দিল। ইয়াশফাও আর কোনো কথা না বলে হৃদের পেছন পেছন বাধ্য মেয়ের মতো চলে গেল। ওদিকে মিহি হৃদ আর ইয়াশফার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা বড় সড়ো দীর্ঘশ্বাস ফেলল। হৃদ ইয়াশফাকে নিয়ে গ্রামে পৌঁছালো। সারাটা রাস্তা ইয়াশফা একটা কথাও বলেনি, শুধু চুপচাপ জানালার বাইরে তাকিয়েছিল। কিন্তু গ্রামে ঢুকতেই ইয়াশফার মলিন মুখে এক টুকরো মিষ্টি হাসি ফুটে উঠল। ওর এই গ্রামটা সত্যি ভীষণ সুন্দর। পাকা ধানের গন্ধ আর পাখিদের কিচিরমিচির। শহরের ওই চার দেয়ালের বন্দি দশা থেকে মুক্ত হয়ে এখানে আসতেই ওর মনটা যেন এক নিমিষে জুড়িয়ে গেল। ইয়াশফা হৃদের দিকে তাকিয়ে আবদারের সুরে বলল, বাবা, গাড়িটা কি এখানে একটু দাঁড় করাবেন? আমি বাকি পথটুকু একটু হেঁটে হেঁটে যেতে চাই। হৃদ ইয়াশফার মনের অবস্থাটা বুঝতে পারলেন। ও মুচকি হেসে গাড়িটা দাঁড় করিয়ে বলল, আচ্ছা যাও মা, তুমি এগো, আমি গাড়িটা পার্ক করে আসছি। গাড়ির দরজা খুলতে ইয়াশফা এক প্রকার দৌড় দিল। ইয়াশফাকে দেখার সাথে সাথেই ঝোপের আড়াল থেকে ওর প্রিয় ছোট হরিণছানা কিশমিশ লাফাতে লাফাতে ছুটে এসে ওর গায়ের উপর চড়ে বসল। ইয়াশফা হরিণকে কিশমিশ বলেই ডাকে। সাথে সাথে কোত্থেকে যেন হুটুপুটি খেতে খেতে সাদা পশমের বিড়াল ম্যাও ম্যাও ছুটে আসলো। লেজ নাড়তে নাড়তে একটা ছোট দেশি কুকুরছানা বাঘা ছুটে এসে ইয়াশফার পায়ে গা ঘষতে লাগলো। ঠিক তখনই পাশের চালতা গাছের ডাল থেকে একটা সবুজ টিয়া পাখি উড়ে এসে বসলো ইয়াশফার মচকানো হাতের ওপর। ইয়াশফা ওই টিয়াটার নাম রেখেছে পিপাই। এতদিন পর নিজের এই অবুঝ বন্ধুদের কাছে পেয়ে ইয়াশফার চোখ দুটো আনন্দে ছলছল করে উঠল। ওরা সবাই যার যার নিজের ভাষায় ইয়াশফাকে ডাকছে, আর ইয়াশফাও ওদের ডাকে সাড়া দিচ্ছে। মনে হচ্ছে যেন কত জনমের চেনা বন্ধু ওরা। ঘর থেকে তেড়ে বেরিয়ে এলেন ইয়াশফার মা। মহিলার মুখ দেখেই বোঝা গেল
ইয়াশফাকে হুট করে এভাবে ফিরে আসতে দেখে তিনি বিন্দুমাত্র খুশি হননি। তিনি ইয়াশফার দিকে কটমট করে তাকিয়ে কর্কশ গলায় বললেন, কি রে, তুই এখানে কেন? ইয়াশফা ওনার কথার কোনো উত্তর দিল না। ও তখনও ব্যস্ত নিজের বন্ধুদের আদর করতে। উনি হনহন করে এগিয়ে এসে ইয়াশফার সেই মচকানো হাতটাই খপ করে চেপে ধরলেন। ব্যথার চোটে ইয়াশফা আকাশ ফাটানো একটা চিৎকার দিয়ে উঠল। মহিলা তাতেও থামলেন না। কি রে, কথা কি কানে যাচ্ছে না তোর? এই অসময়ে এখানে এসেছিস কেন? শ্বশুরবাড়ি থেকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে নাকি? এখন আবার আমাদের ঘাড়ে চাপতে এসেছিস, তাই তো? ইয়াশফা একটা মুচকি হাসি হাসল। ও জানতো এখানে আসলে ওকে এই কথাই শুনতে হবে। মহিলা ওর হাসির দিকে তাকিয়ে আবার মুখ বাঁকিয়ে বললেন, জানতাম তো আমি, তোর মতো অলক্ষীর কপালে আর ঘোর সংসার হবে না। ঠিক তখনই হৃদ সেখানে এসে হাজির হলো। হৃদকে দেখে ইয়াশফার মা চুপ হয়ে গেল। তাড়াহুড়ো করে ঘর থেকে একটা প্লাস্টিকের চেয়ার এনে উঠানে পাতলেন। আঁচল দিয়ে চেয়ারটা মুছতে মুছতে একগাল হেসে বললেন, আরে ভাই, আসুন, বসুন এখানে। হৃদ ঠান্ডা গলায় বলল, না, ঠিক আছে, বসতে হবে না। হৃদ গাড়ি থেকে নামানো কয়েক কেজি মিষ্টি, ফলমূল, ইয়াশফার প্রেসক্রিপশনের কিছু মেডিসিন আর ওর পছন্দের এক গাদা চিপস, চকলেট মহিলার হাতে বাড়িয়ে দিল। এত সব জিনিসপত্র দেখে ইয়াশফার মায়ের চোখ তো চড়ক গাছ। লাজুক হাসি টেনে বললেন, এসব আবার কেন করতে গেলেন? এসবের তো কোনো দরকারই ছিল না। আপনি দয়া করে একটু বসুন, আমি আপনার জন্য একটু জল খাবারের ব্যবস্থা করি। হৃদ ভারী গলায় বলল, আজকে বসবো না, আমার একটু জরুরি কাজ আছে, এখনই বেরোতে হবে। তবে যাওয়ার আগে কিছু কথা বলছি, একদম মন দিয়ে শুনুন। আমি আজকে এখানে আমার বাড়ির বৌমাকে রাখতে আসিনি, আমি এসেছি আমার সন্তানকে রাখতে, আমার অ্যাটেম বোমকে রাখতে। ও কিছুদিন এখানে থাকবে, তারপর আমি এসে ওকে নিয়ে যাব। হৃদ একটু থামলো। ইয়াশফার মস্কানো হাতটার দিকে একবার তাকিয়ে মহিলার চোখে চোখ রেখে আবার বলল, ওর ডান হাতটা মচকে গেছে, প্রচণ্ড ব্যথা। ওকে ঘরের একটা ছোট কাজও করতে দেবেন না। সময় মতো এই মেডিসিনগুলো খাইয়ে দেবেন, আর এই টাকাগুলো নিজের কাছে রাখুন। কথাটা শেষ করেই হৃদ পকেট থেকে একটা মোটা টাকার বান্ডিল বের করে ইয়াশফার মায়ের হাতে গুজে দিল। হৃদ ওনার দিকে তাকিয়ে কড়া সুরে বলল, ওর যেন এখানে কোনো অসুবিধা না হয়। আমি আমার মেয়েকে আজকে যেমন রেখে যাচ্ছি, এসে যেন ঠিক তেমনই পাই। এক চুলো যেন এদিক ওদিক না হয়। কথাটা বলেই হৃদ আর এক মুহূর্ত দাঁড়ালেন না। গটগট করে হেঁটে নিজের গাড়িতে গিয়ে বসল। চোখের পলকে কালো গাড়িটা ধুলো উড়িয়ে গ্রামের রাস্তা দিয়ে চলে গেল। উঠোনে আর রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা গ্রামের মানুষজন এতক্ষণ হাঁ করে হৃদকে দেখছিল। গাড়িটা চলে যেতেই পাড়ার মহিলারা নিজেদের মধ্যে কানাঘুষো শুরু করে দিল। ওরে বাবা, এটাই ইয়াশফার শ্বশুর নাকি? যেমন সুন্দর চেহারা তেমনই দেমাক। ইয়াশফাই কি এমন তাবিজ করলো যে এত বড় লোকের বাড়ির বিয়া হইল? রায়ানকুঞ্জ একদম থমথম করছে। ঘড়িতে তখন সকাল 10টা পার হয়ে গেছে। ঋষভ সবেমাত্র ঘুম থেকে চোখ ডলতে ডলতে উঠল। ও বাথরুমে গিয়ে কোনো মতে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। দুই হাতে ধবধবে সাদা ব্যান্ডেজ জড়ানো, মুখ বরাবরের মতোই গম্ভীর। ডাইনিং টেবিলে মিহি চুপচাপ বসে ছেলের জন্য অপেক্ষা করছিল। ঋষভকে আসতে দেখে আর কথা না বাড়িয়ে প্লেটে খাবার বেড়ে ওর সামনে এগিয়ে দিল। ঋষভ চেয়ার টেনে বসলো, আশেপাশে তাকালো, কিন্তু কোথাও একজনকে দেখতে পাচ্ছে না। ঘূর্ণিঝড় কোথায় গেল? পুরো বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। ঋষভ মিহির দিকে তাকালো, ভারী গলায় জিজ্ঞেস করলো, মাম্মা, ইয়াশ কোথায়? মিহি মুখে কোনো কথা বলল না। এর মধ্যেই হৃদ এসে হাজির। ঋষভেরই দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তোমার বউকে গ্রামে রেখে এসেছি, আগে ভদ্রতা শিখবা, তারপর বউ পাবা। কি রাগ করলা? হৃদের মুখে ওই খোঁচা মারা কথাটা শুনেও ঋষভ এবার একটুও রাগ দেখালো না। ও প্লেট থেকে শেষ খাবারের লোকমাটুকু মুখে পড়ল। তারপর হৃদের চোখের দিকে তাকিয়ে একদম শান্ত গলায় বলল, না, রাগ করবো কেন? ভালোই করেছ। আমি বেঁচে থাকতে কোনোদিনও ওই মেয়েটাকে আমার বউ বলে মানব না। কথাটা বলেই ঋষভ চেয়ার টেনে ধীর পায়ে নিজের ঘরের দিকে চলে গেল। হৃদের মুখটা মুহূর্তের মধ্যে ভার হয়ে গেল। ও ভেবেছিল
এই কথা শুনলে ঋষভ হয়তো রেগেমেগে পুরো বাড়ি আবার মাথায় তুলবে, কিন্তু ছেলের এমন শান্ত ভাব দেখে ও বেশ চিন্তায় পড়ে গেল। মিহিও পাশে দাঁড়িয়ে চুপচাপ সব দেখলো, কিন্তু কোনো কথা বলল না। এদিকে প্লিজ জ্যোতি, তুমি অন্য কাউকে বিয়ে করো না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। শুভ্রর কথাটা শেষ হওয়ার আগেই ওপাশ থেকে ঠাস করে কলটা কেটে দিল জ্যোতি। জ্যোতি খুব ভালো করেই জানে শুভ্র এখন শুধু শুধু নাটক করছে। বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে থেকে তাকে এই বিয়েটা করতেই হবে। শুভ্রর মতো একটা চরিত্রহীন ছেলের আশা করে বসে থাকলে তার জীবনটাই নষ্ট হয়ে যাবে। শুভ্র যে কোনোদিন তাকে নিয়ে সিরিয়াস ছিল না, এটা জ্যোতি ভালো করেই জানে। ফোনটা কেটে যাওয়ার সাথে সাথেই শুভ্র রাগের মাথায় হাতের ফোনটা সজোরে ফ্লোরে ছুঁড়ে মারল। ওর বুকের ভেতরটা কেমন যেন ছিঁড়ে যাচ্ছে, কিছু ভালো লাগছে না। এতদিন যদিও জ্যোতিকে হালকাভাবেই নিয়েছিল, কিন্তু আজ যখন শুনল জ্যোতির বিয়ে ঠিক হয়ে গেছে ও অন্য কারো হয়ে যাচ্ছে, তখনই শুভ্রর মনের ভেতর এক অদ্ভুত অশান্তি শুরু হয়ে গেল। ও নিজের চুলগুলো খামচে ধরে ওখানেই মেঝেতে ধপ করে বসে পড়ল। ঠিক এমন সময় রুহি শুভ্রর ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। ভেতরে উকি দিতেই ও দেখলো শুভ্র মাটিতে বসে এক মনে জানালার বাইরে আকাশের দিকে তাকিয়ে আছে, চোখের কোণে জল। রুহি আর দাঁড়িয়ে না থেকে গুটি গুটি পায়ে ভেতরে ঢুকে শুভ্রর পাশে ধপ করে বসে পড়ল। রুহি শুভ্রর পিঠে একটা ধাক্কা দিয়ে বলল, কিরে ভাইয়া, কি হয়েছে তোর? মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন? শুভ্র এবার রুহির দিকে একদম অসহায়ের মতো তাকালো। রুহি আলতো করে শুভ্রর গালে হাত দিল। শুভ্র আর নিজের কান্না চেপে রাখতে পারল না। ও রুহির হাত জড়িয়ে ধরে একদম বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। রুহি শুভ্রকে একটু হাসানোর জন্য বলল, এই, এমন ভেড়ার মতো ভ্যাবা করে কাঁদছিস কেন? বলবি তো আসল কাহিনী কি? শুভ্র চোখ মুছতে মুছতে একদম শুরু থেকে জ্যোতির সাথে ওর প্রেম আর আজকের এই সব ঘটনা খুলে বলল। সব শুনে রুহি শুভ্রর মাথায় ঠাস করে একটা থাপ্পড় মারলো, তারপর বলল, একদম ঠিক হয়েছে তোর সাথে। তুই একসাথে দুইটা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াবি, আর জ্যোতি এখন নিজের লাইফে অন্য কোথাও বিয়ে করে নিলেই দোষ, তাই না? উচিত শিক্ষা হয়েছে তোর। তোর মতো পাঠার সাথে এমনই হওয়া উচিত। শুভ্র এবার রুহির হাত দুটো ধরে একদম বাচ্চাদের মতো করে বলল, আমি কসম খাচ্ছি, আমি বাকি সব মেয়েদের ব্লক করে দেব, সব ছেড়ে দেব। আমার শুধু আমার জ্যোতিকে লাগবে, এনে দে না। রুহি শুভ্রর এই ছটফটানি চুপ হয়ে গেল। ও সোজা হয়ে বসে জিজ্ঞেস করলো, জ্যোতির বিয়েটা কবে রে? আজকেই বিয়েটা ঠিক কখন? রাতে। রুহি মুচকি হেসে শুভ্রর কাঁধে হাত দিয়ে বলল, চিন্তা করিস না, আমরা আজকে বউ চুরি করব। শুভ্র রুহির দিকে গোল গোল চোখে তাকিয়ে বলল। মানে কি বলছিস এসব? রুহি শুভ্রর কাছে এসে ওর কানে কানে ফিসফিস করে কিছু প্ল্যান বলল। প্ল্যানটা শোনার পর শুভ্রর চোখ মুখ এক সেকেন্ডে উজ্জ্বল হয়ে গেল। এরপর দুইজন একসাথে চিল্লিয়ে বলে উঠল, ইয়েস, এবারের মিশন বউ চুরি। উঠোনে ইয়াশফা চুপচাপ বসে আছে। ওর চারপাশে ঘিরে বসে আছে কিশমিশ, বাঘা, পিপাই আর ম্যাও ম্যাও। ইয়াশফার পেটের ভেতর তখন খিদেই চো চো করছে, কারণ বেলা 3টা বেজে গেছে। সকালে খেয়ে বের হয়েছিল। গ্রামে আসার পর থেকে মা এক ফোঁটা খাবারও দেয়নি। ইয়াশফাও নিজে থেকে যেচে খেতে চায়নি। ও খুব ভালো করেই জানে খাবার চাইলে এক গাদা কথা শুনতে হবে, যেটা ওর ভালো লাগবে না। ঠিক এমন সময় ভেতর থেকে ইয়াশফার মা হনহন করে বেরিয়ে এলেন। ওনার হাতে একটা পুরনো স্টিলের থালা, যাতে সামান্য একটু শুকনো ভাত আর নামমাত্র একটু ডাল দেওয়া। তিনি ইয়াশফার সামনে এসে থালাটা এক প্রকার ছুঁড়ে দিলেন। থালার ধাক্কায় কিছু ভাত ছিটকে নোংরা মাটিতে পড়ে গেল। তিনি মুখ বাঁকিয়ে বললেন, গিলে থালটা ভালো করে ধুয়ে রাখিস। আমি ঘুমাতে গেলাম, তোর বাপ আসলে বলিস আমি ঘুমাচ্ছি, আমাকে যেন না ডাকে। কথাটা বলেই তিনি ঘরে চলে গেলেন। ইয়াশফা ওনার যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি হাসলো। এসবে তো ছোটবেলা থেকে অভ্যস্ত, নতুন কিছু না। আজকে তো তাও ওর মা দয়া করে এইটুকু খেতে দিয়েছে। এর আগে যে কত দিন কত রাত না খেয়ে কাটিয়েছে তার তো কোনো হিসেব নেই। ইয়াশফা নিজের মচকানো হাতটা সামলে বাম হাত দিয়ে ভাতটা আস্তে আস্তে মাখলো। এক লোকমা করে মেখে বাঘা, পিপাই আর কিশমিশদের মুখে তুলে দিল। আর সামান্য একটু
নিজে মুখে পুরল। খাওয়া শেষ করে ও উঠোনের পাশে টিউবওয়েলের পাড়ে গিয়ে পেট ভরে অনেকটা পানি খেলো। এরপর এক হাত দিয়েই প্লেটটা সুন্দর করে মেজে ঘরে রেখে এলো। কিছুক্ষণ পর ইয়াশফার বাবা বাড়ি ফিরলেন। বাবাকে দেখা মাত্রই ইয়াশফার নিজেকে ধরে রাখতে পারল না। এক ছুটে গিয়ে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরলো। ওনার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। এই মেয়েটা ছাড়া ওনার এই দুনিয়ায় আপন বলতে আর কেউ নেই। কতবার যে ভেবেছেন মেয়েটাকে নিজের কাছে এনে রাখবে, কিন্তু তার সম্ভব হয়নি। তিনি ইয়াশফার কপালে একটা চুমু দিয়ে বললেন, কখন এসেছেন আম্মা? কিছু খেয়েছেন? ইয়াশফা বাবার চোখ মোছাতে মোছাতে মাথা নাড়িয়ে করেই, হ্যাঁ, আমার না আপনার সাথে অনেক গল্প আছে বাবা। এরপর বাপ বেটি উঠানের এক কোণে বসে কতক্ষণ ধরে সুখ দুঃখের গল্প করলো। গল্প শেষে ইয়াশফা নিজেই রান্নাঘরে গিয়ে বাবার জন্য খাবার বেড়ে নিয়ে এলো। মেয়ের মুখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছে মেয়ে অসুস্থ। উনি প্লেটের সবটুকু ভাত নিজের হাতে মেখে এক লোকমা করে ইয়াশফাকে খাইয়ে দিতে লাগলো। ঋষভ সারাদিন বাড়িতে ছিল না। সব জায়গায় অশান্তি লাগছে। রাত বাজে 11টা। ঘরে এসেই বিছানায় গা এলিয়ে দিল। মাথা ব্যথা করছে ওর। এর মধ্যেই রুহি, অদ্রিত আর শুভ্র হুড়মুড় করে ঋষভের ঘরে ঢুকলো। ঋষভ আর চোখে ওদের দিকে তাকালো। শুভ্র এসে ঋষভের পায়ের কাছে বসে অসহায়ের মতো বলল, ভাই চল না আমাদের সাথে। কোথায়? শুভ্রর বউ চুরি করতে। ঋষভের খুব রাগ হলো। ওর মন এমনিতেই খারাপ। ঋষভ মুখ ফসকে বলল, আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে, আর আমি অন্য কারো বউ চুরি করতে যাব? ঋষভের এই হুট করে বলা বেফাস কথাটা শুনে রুমের সবাই হা হয়ে ওর দিকে চেয়ে রইল। কারণ বাড়ির সবাই খুব ভালো করেই জানে যে ঋষভ ইয়াশফাকে নিজের বউ বলে মোটেও স্বীকার করে না। কিন্তু এখন সেই মেয়েটা বাপের বাড়ি চলে যাওয়ার কারণে যে ও মনে মনে এত আফসোস করছে, সেটা ওর মুখ ফসকে বের হওয়া কথাতেই একদম ক্লিয়ার হয়ে গেল। অদ্রিত এতক্ষণ চুপচাপ দেখছিল। এবারও এক লাফে এসে সরাসরি ঋষভের পাশে বসে পড়ল। একটু খোঁচা দিয়ে বলল, আপনি নাকি বোরে মানেন না, তো মেয়েটা একটু বাপের বাড়ি যেতেই আবার এত আফসোস করেন কে? হ্যাঁ, কাহিনী কি? ঋষভ চোখ দুটো বড় বড় করে এক নজরে অদ্রিতের দিকে তাকালো। ওর ওই চাহনি দেখে অদ্রিত একটা ঢোক গিলল। ও জোর করে হাসির নাটক করে আমতা আমতা করে বলল, ভাই রাগ করেন কে? আমি তো এমনি বললাম। শুভ্র এবার ঋষভের সামনে এসে হাত দুটো ধরে বলল, ঋষ প্লিজ চল না ভাই আমাদের সাথে। আজকে না গেলে ওরা সত্যি যুদ্ধকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেবে। আমার লাইফটা শেষ হয়ে যাবে। ঋষভ প্রথমে কিছুতেই রাজি হতে চাচ্ছিল না। ওর নিজের মুড এমনিতেই অফ, তার উপর এই বউ চুরির ঝামেলার মধ্যে ও জড়াতে চায় না। কিন্তু শুভ্র, অদ্রিত আর রুহি তিনজন মিলে এক প্রকার ওর হাত পা ধরে টানাটানি শুরু করে দিল। শেষমেশ ওদের এত শটফটানি দেখে ঋষভ রাজি না হয়ে পারল না। ও আলমারি থেকে একটা পাতলা ফিনফিনে সবুজ রঙের শার্ট আর একটা কমফোর্টেবল ট্রাউজার পরে নিল। দুই হাতের সাদা ব্যান্ডেজের উপর দিয়ে শার্টের হাতাটা একটু গুটিয়ে নিল। ওদিকে শুভ্র জলদি করে একটা পাঞ্জাবি গায়ে চাপিয়ে নিল। ওরা সবাই মিলে যেমনি ঘর থেকে মেইন গেটের দিকে পা বাড়াবে, অমনি লিভিং রুমের কর্নার থেকে গম্ভীর একটা আওয়াজ ভেসে এলো। কি ব্যাপার, তোরা সবাই মিলে এত রাতে সেজে গুজে কোথায় যাচ্ছিস শুনি? তাকিয়ে দেখলো হৃদ সোফায় বসে কফি খাচ্ছে। ঋষভ কোনো উত্তর না দিয়ে ফোন স্ক্রল করতে করতে ভাবলেশীন মুখে দাঁড়িয়ে রইল। ওদিকে শুভ্রর তো ভয়ে বুক দুরু দুরু কাঁপছে। ও হৃদের সামনে গিয়ে মিনমিন করে বলল, কাকাই আমরা বউ চুরি করতে যাচ্ছি, তুমি চলো না আমাদের সাথে। হৃদ কৃতির মগে চুমুক দিতে গিয়েও থেমে গেল। চোখ দুটো মার্বেলের মতো গোল গোল করে অবাক হয়ে বলল, কার বউ চুরি করবি এত রাতে? আমার বউ। হৃদ ঋষভের দিকে তাকালো, অবাক হয়ে জিজ্ঞেস করলো, ঋষ, তুমিও যাচ্ছ নাকি ওদের সাথে? শুভ্র পাশ থেকে চট করে বলে উঠল, হ্যাঁ কাকাই, ও যাচ্ছে আমাদের সাথে, তুমিও চলো না, হ্যাপি মজা হবে। হৃদ এবার একটু রেগে গিয়ে কফির মগটা টেবিলের উপর রাখলো। তারপর মুখ বাঁকিয়ে বলল, তোর বউকে চুরি করতে গেলে আমার বউ বাড়িতে একা হয়ে যাবে না। আমি আমার জান বাচ্চাকে একা রেখে কোথাও যাব না। তোরাই যা ফলস হয়ে ফিরিস, এই দোয়াই দিলাম।
ঋষভ একটা দীর্ঘশ্বাস ফেলল। এই লোকের পাগলামি কোনোদিনও কমবে না। ওরা আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে লিভিং রুম থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসলো। বিয়ে বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, চারিপাশে ঝলমলে লাইটিং, প্রচুর মানুষের আনাগোনা। ঋষভ একটু সাইড করে ওর গাড়িটা থামালো। সবাই গাড়ি থেকে নেমে এক পাশে গিয়ে দাঁড়ালো। ওরা যখন ভেতরে ঢোকার জন্য মেন গেটের দিকে পা বাড়াবে, তখনই এক লোক ওদের পথ আটকে জিজ্ঞেস করলো, আপনারা কোন পক্ষের? শুভ্র পাল্টা প্রশ্ন ছুড়ে দিল। আগে আপনি বলেন, আপনি কোন পক্ষ? লোকটা একটু অপ্রস্তুত হয়ে বলল, আমি মেয়ে পক্ষ। রুহি পাশ থেকে বলল। আমরা ছেলে পক্ষ, আমি বরের নিজের বোন। লোকটা রুহির কথা শুনে বলল, ও আচ্ছা, বাবা আপনারা ভিতরে যান। বিয়ে বাড়ির ভেতরে ঢোকার পর চারপাশের ভিড় দেখে শুভ্র আর অদ্রিতের মাথা চক্কর দেওয়ার জোগাড়। সময় একদমই কম, যে কোনো মুহূর্তে জ্যোতির বিয়ে হয়ে যেতে পারে। অদ্রিত আর দেরি না করে পাশ দিয়ে হেঁটে যাওয়া এক লোককে খপ করে ধরে নিচু গলায় জিজ্ঞেস করলো, ভাই, কনের মানে বইয়ের রুমটা ঠিক কোথায় বলতে পারেন? লোকটা এক হাতে প্লেট আর অন্য হাতে কোল্ড ড্রিঙ্কসের গ্লাস ধরে এক নিঃশ্বাসে বলল, সোজা সামনে যাইয়া ডানে যাইয়া, তারপরে বামে যাইয়া, আবার সোজা যাইয়া একেবারে ডাইনে। কথাটা শেষ করে এই লোকটা ভিড়ের মধ্যে হাওয়া হয়ে গেল। এদিকে লোকটার ওই গোলক ধাঁধার মতো ডিরেকশন শুনে অদ্রিতের মাথাটাই ঘুরে উঠল। ও হা করে শুভ্র আর ঋষভের দিকে তাকিয়ে বলল, ভাই রে ভাই, মরমু আমি, গলায় দড়ি দিমু। ঋষভ একটু বিরক্ত হয়ে অদ্রিত আর শুভ্রর দিকে তাকালো। তারপর গম্ভীর গলায় ওদের উদ্দেশ্যে বলল, তোরা বাইরে গিয়ে দাঁড়া, ড্রামা করিস না, আমি নিয়ে আসছি জ্যোতিকে। ঋষভের কথা শুনে শুভ্র, রুহি আর অদ্রিত আর কথা বাড়ালো না। ওরা চুপচাপ মেন গেট দিয়ে বেরিয়ে গিয়ে পার্ক করা গাড়ির কাছে দাঁড়ালো। ওদিকে ঋষভ সিঁড়ি বেয়ে সোজা দোতলার দিকে উঠে গেল। উপরে উঠতে ও দেখলো একটা পিচ্চি মেয়ে সুন্দর একটা লেহেঙ্গা পরে করিডোরে ঘুরে বেড়াচ্ছে। দেখতে বেশ কিউট লাগছে। ঋষভ মেয়েটাকে ইশারা করে নিজের কাছে ডাকলো। এরপর ট্রাউজারের পকেটে হাত দিয়ে একটা ডেইরি মিল্ক চকলেট বের করলো। আজকাল কেন জানি ওর পকেটে সবসময় চকলেট থাকে। ওই ইচ্ছে করেই চকলেট রাখে। মনে মনে ভাবলো, বাড়িতে একটা ইন্দুর আছে কিনা। পকেটের এক গাদা চকলেট থেকে একটা চকলেট মেয়েটার হাতে দিয়ে ঋষভ নিচু গলায় জিজ্ঞেস করলো, বউ, তোমার কি হয়? মেয়েটা চকলেট পেয়ে একগাল হেসে মিষ্টি করে বলল, আমার বড় আপু। ও রুমে নিয়ে চলো তো আমাকে একটু। বাচ্চা মেয়েটা চকলেটের লোভে আর কোনো প্রশ্ন না করে ঋষভকে সাথে নিয়ে সোজা জ্যোতির রুমের সামনে গিয়ে দাঁড়ালো। ঋষভ আলতো করে দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখলো রুমে এই মুহূর্তে আর কেউ নেই। জ্যোতি ভারী বেনারসি আর গয়না পরে আয়নার সামনে দাঁড়িয়ে একা একাই চোখ মুছে কান্না করছে। ঋষভ জ্যোতির দিকে তাকিয়ে সোজা সাপটা প্রশ্ন করলো, আপনি কি জ্যোতি? জ্যোতি হুট করে আয়নায় একটা ছেলের অবয়ব দেখে চমকে পিছন ফিরে তাকালো। তাকিয়েই ও একদম স্তব্ধ। এটা তো শুভ্রর ভাই ঋষভ। ও অনেকবার ঋষভকে দেখেছে, আর শুভ্রর মুখে ও রাগ ও স্বভাবের ব্যাপারেও অনেক গল্প শুনেছে। জ্যোতির একটা ঢোক গিলে আমতা আমতা করে বলল, জি, আপনি এখানে কিভাবে? চলুন আমার সাথে। জ্যোতি চরম অবাক হয়ে নিজের দুই হাত নেড়ে বলল, কোথায় যাব? আজকে তো আমার বিয়ে। বাকি সব পরে এক্সপ্লেন করবো, এখন কোনো কথা না বলে চলুন। কথাটা বলেই ঋষভ আর সময় নষ্ট করলো না। ও জ্যোতিকে নিয়ে সোজা রুমের সাথে থাকা ব্যালকনির দিকে এগিয়ে গেল। এরপর পকেট থেকে ফোন বের করে শুভ্রকে একটা কল দিল। কল পেয়েই শুভ্র, অদ্রিত আর রুহি এক ছুটে বাড়ির পেছনের বাগানের দিকে চলে এলো। ঋষভ ব্যালকনির রেলিং ধরে জ্যোতিকে বেশ সাবধানে নিচের দিকে নামিয়ে দিল। আর নিচে দাঁড়িয়ে থাকা শুভ্র জ্যোতিকে ক্যাচ ধরে নিজের বুকের সাথে লেপ্টে নিল। জ্যোতিকে নামানোর পর ঋষভ নিজেও এক হাত দিয়ে রেলিংয়ে ভর দিয়ে এক লাফে নিচে নেমে পড়ল। এরপর ওরা আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সবাই মিলে হন্তদন্ত হয়ে এক ছুটে গিয়ে গাড়িতে উঠে বসলো। ঋষভ গাড়ি স্টার্ট দিতেই পিছনের সিট থেকে রুহি ওর দিকে তাকিয়ে একদম এক্সাইটেড হয়ে বলে উঠল, ভাইয়া, সিরিয়াসলি তুমি একটা জিনিস। শুভ্র খুশিতে একদম আত্মহারা।
ও ঋষভের ব্যান্ডেজ করা হাত দুটো টেনে নিয়ে বারবার চুমু খাচ্ছে। ঋষভ চরম বিরক্ত হয়ে নিজের হাতটা টেনে নিল। তারপর চোয়াল শক্ত করে কটমট চোখে তাকিয়ে বলল, গিয়ে শালা। ঋষভের কথা শুনে গাড়ির ভেতর রুহি আর অদ্রিত হাসিতে ফেটে পড়ল, কিন্তু জ্যোতি পুরো চুপ বসে আছে। ও আসলে বুঝতে পারছে না ওর সাথে হুট করে কি ঘটে গেল। জ্যোতি ঋষভের দিকে তাকিয়ে রাগ নিয়ে বলল, ভাইয়া প্লিজ গাড়ি থামান। আমি ওর মতো একটা ক্যারেক্টারলেস ছেলেকে কিছুতেই বিয়ে করব না। আমাকে দয়া করে রেখে আসুন। শুভ্র এবার আর দেরি করল না। ও পিছনের সিটেই জ্যোতির গলার কাছে একটা চুমু খেয়ে বলল, আর কোনোদিন এমন করবো না পাখি, একদম প্রমিস। আমি তোমাকে ছাড়া বাঁচবো না রে, ট্রাস্ট মি। শুভ্রর এই পাগলামি দেখে জ্যোতি মুখে আর কিচ্ছু বলল না, চুপ হয়ে গেল। আসলে ও মনে 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 প্রাণে এটাই চেয়েছিল যে শুভ্র যেন এই বিয়ে হতে না দেয়, কিন্তু জ্যোতি কল্পনাও করেনি শুভ্র সত্যি এমন করবে। গাড়িতে বসার মতো তেমন স্পেস ছিল না, তাই জ্যোতি বাধ্য হয়ে শুভ্রর কোলেই গুটিসুটি মেরে বসে রইল। গাড়ি যখন রায়ানকুঞ্জের কাছাকাছি চলে এসেছে তখন ঋষভ স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে সবার উদ্দেশ্যে বলল, তোরা বাড়ি যা, আমি একটা জায়গায় যাব, আমার একটু কাজ আছে। কথাটা বলেই ঋষভ গাড়ি এনে বাড়ির সামনে থামালো। শুভ্র, জ্যোতি, রুহি আর অদ্রিতকে নামিয়ে দিয়ে ও এক সেকেন্ডও লেট না করে ও গাড়ি স্টার্ট দিল। গাড়ি এখন কোন দিকে যাচ্ছে ও নিজেও ঠিকঠাক জানে না। ওর মস্তিষ্ক কাজ করছে না, ও শুধু ড্রাইভ করে যাচ্ছে, কিন্তু মন তো আর মগজের কথা শোনে না। গাড়িটা হাইওয়ে পার হয়ে এসে থামলো ইয়াশফাদের গ্রামের কাঁচা রাস্তায়। ঘড়িতে তখন রাত ঠিক 12টা। চারিদিক একদম ঘুটঘুটে অন্ধকার, নিঝুম রাত। শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ঋষভ গাড়িটা রাস্তার একপাশে অন্ধকার গাছের কাছে পার্ক করলো। এরপর একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের হাত দুটো পকেটে রেখে ধীর পায়ে হেঁটে ইয়াশফাদের বাড়ির উঠানের দিকে এগিয়ে গেল। কিন্তু দরজা তো লাগানো, এত রাতে কি ডাকা ঠিক হবে? ঋষভ আশেপাশে একটু দেখতে লাগলো। বাড়ির পিছনের জানালাটা আলগা করা। একটা টান দিতে জানালা খুলে ওর হাতে চলে আসলো। ঋষভ জানালা বেয়ে ঘরে ঢুকে গেল। দুইটা ছোট ছোট ঘর, একটা বারান্দা। এক ঘরে ওর শ্বশুর শাশুড়ি শুয়ে আছে, আরেক ঘরে ইয়াশফা ঘুমিয়ে আছে। ঋষভ হনহন করে ইয়াশফার রুমে গেল। ইয়াশফা গভীর ঘুমে আচ্ছন্ন। টিনের চালে হঠাৎ করে একটা চালতা পড়ল। ইয়াশফা ঘুমের ঘোরে চমকে উঠল। ঋষভ এগিয়ে গেল ইয়াশফার দিকে। ইয়াশফার জামাটা উঠে গেছে, মেয়েটা এলোমেলো করে ঘুমায়। হুট করে ঋষভের রাগ হলো। ও গিয়ে ইয়াশফার জামা নামিয়ে দিতে যাবে, তখনই ওর ফর্সা পেটের দিকে তাকিয়ে থেমে গেল। টুপ করে পেটে একটা চুমু খেয়ে নিল। এরপর ইয়াশফার দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি বউ বলে মানি না, তুমি আমার বউ না। কথাটা বলেই ইয়াশফার গলায় মুখ গুজে শুয়ে পড়ল। ভোরে আলো ফুটতেই ইয়াশফার ঘুমটা ভেঙে গেল। জানালার বাইরে তাকাতেই দেখলো বেশ মিষ্টি রোদ উঠেছে। ঘড়িতে তখন খুব বেশি হলে সকাল 7টা বাজে। ইয়াশফা বিছানা ছেড়ে উঠতেই হুট করে ওর নজর গেল পাশের টেবিলের উপর। ওখানে একটা কালো রঙের রিস্ট ওয়াচ রাখা। এটা তো ঋষভের ঘড়ি, কিন্তু এই ঘড়ি এখানে কিভাবে আসলো? ইয়াশফা একটু চমকে উঠে চারপাশটা ভালো করে দেখলো, কিন্তু কোথাও তো ঋষভ নেই। তাহলে ওর ঘড়িটা এখানে কি করছে? ইয়াশফা টেবিলের কাছে গিয়ে ঘড়িটা হাতে নিয়ে কপালে কুঁচকে বিড়বিড় করে বলল, এটা তো চাউরা ব্যাটার ঘড়ি, এখানে কিভাবে আসলো? নাকি আমি থেকে আসার সময় ভুল করে নিজের ব্যাগে ভরে নিয়ে এসেছি? এসব 7-5 ভাবার মাঝে ইয়াশফার মা ধূপধাপ পা ফেলে ওর ঘরে এসে ঢুকলেন। ইয়াশফাকে দাঁড়িয়ে থাকতে দেখেই উনি কিছুটা চেঁচিয়ে বললেন, এখন ঘুম ভাঙলো তোর? কত বেলা হয়েছে দেখেছিস? নাকি শহরে বিয়ে হয়েছে বলে নিজেকে খুব জমিদার ভাবছিস? এখানে এসব হবে না। আর সব বাসন কোসনগুলো কে মাজবে শুনি? তোর বাপ? তাড়াতাড়ি যা, কলপাড়ে এক গাদা বাসন পড়ে আছে, সব মেজে দিয়ে আয়। ইয়াশফা কোনো কথা না বাড়িয়ে বাধ্য মেয়ের মতো কলপাড়ে চলে গেল বাসন মাজার জন্য। সে কলপাড়ে পিঁড়ি পেতে বসার সাথে সাথেই কোত্থেকে যেন পিপাই আর কিশমিশ উকি ঝুঁকি মেরে এসে ওর পাশে বসে পড়ল। ইয়াশফা থালা বাসন মাজতে মাজতে ওদের দিকে তাকিয়ে হেসে বলল,
কি রে, এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিস তোরা? আর বাকি বিচ্ছুগুলো কই? ওদের দেখতে পাচ্ছি না কেন? কিশমিশ তখন ইয়াশফার কোলের কাছে এসে ওর গালে নাক ঘষতে ঘষতে ইশারা করে উঠোনের দিকে কিছু একটা দেখানোর চেষ্টা করলো। ইয়াশফা সেদিকে তাকাতেই দেখলো বাঘা, ম্যাও আর বাকিরা সব একদল হয়ে উঠোনের এক কোণে গোল হয়ে বসে আছে। ইয়াশফা মুচকি হাসলো।